সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রশান্ত বড়ুয়া, সহকারী শিক্ষক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণী ও 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদেরকে আমি ফিন্যান্স ও ব্যাংকিংয়ের, বিশেষ করে ফিন্যান্স অধ্যায়ে অনেক কিছু গাণিতিক সমস্যা আমি তোমাদের করিয়েছিলাম। এখন তোমাদের গাণিতিক সমস্যা মূলত গতে থাকে, ক আর খতে তোমাদের জ্ঞানমূলক আর কি অনুধাবনমূলক প্রশ্ন কি করে থাকে। তো তোমাদের জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্নগুলো যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে সেই জন্য তোমাদের অবশ্যই বোর্ড কর্তৃক যে বইটি আছে, মূল পাঠ্য বই, সেটা অবশ্যই তোমাদের ভালোভাবে কী করতে হবে, পড়তে হবে। ঠিক আছে? তো আজকে শুরু করি আজকে আমরা একদম প্রথম অধ্যায় থেকেই শুরু করি। তার ধারাবাহিকতা আমরা এটা অনুশীলন করতে থাকবো। তো তোমরা তোমাদের পাঠ্য বই নিয়ে সামনের পর নিয়ে বসে হাজির হও। আমিও তোমাদেরকে এই পাঠ্য বই থেকে কিছু পড়া তোমাদের আজকে পড়াবো। তো শুরু করি, কেমন? তাহলে আমাদের একদম প্রথম অধ্যায়টা হচ্ছে, যার নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ফিন্যান্স অ্যান্ড বিজনেস ফিন্যান্স। সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসায় বাণিজ্যের কার্যপরিধিও বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হবে। এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফল হয়। সেই উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে। দুইটা কাজের মধ্যে প্রথমটা দেখো, তোমাকে অবশ্যই যে কোনো ব্যবসা যদি তুমি অবশ্যই প্রয়োজনীয় তহবিলটা যে কোনো জায়গা থেকে কী করতে হবে, সংগ্রহ করতে হবে এবং সেই উৎস থেকে সংগৃহীত অর্থ তুমি সর্বোত্তম প্রকল্পে কী করতে হবে, বিনিয়োগ করতে হবে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান অর্থায়নকে কী বলা হয়? একজন ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তো এই পাঠ শেষে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। অধ্যায়ের প্রথমে এটা একটা তোমার শিল্প কারখানার, যেখান থেকে পণ্য উৎপাদন হয় সেরকম একটি শিল্প কারখানার ছবি দেওয়া আছে এখানে। তো এই পাঠ শেষে আমরা কী কী জানতে পারবো একটু দেখো। অর্থায়নের ধারণা বর্ণনা করতে পারবো, অর্থায়নের ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারবো, অর্থায়নের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবো, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবো, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বর্ণনা করতে পারবো। তাহলে অর্থায়নের ধারণা। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোনো উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করা হলে ব্যবসায়ী সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। ব্যবসায়ী মালামাল প্রস্তুত ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়, যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান। এগুলো তহবিলের ব্যবহার। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। তাহলে অর্থায়ন বলতে তহবিল সংক্রান্ত ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। তো তোমাকে যদি বলে তহবিল অর্থায়ন বলতে কি বোঝায় বা অর্থায়ন কি, আর তোমার প্রশ্নের উত্তর হবে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়।
তোমার এলাকার কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে একজন বা দুইজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে, আবার হয়তো কেউ কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে। ফলে একটি দর্জি দোকানের মালিককে তার এই কার্যপ্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। ব্যবসার শুরুতে সাধারণত এইসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সে তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করে। ব্যয় নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে নিজস্ব মূলধনের সাথে কিছু পরিমাণ অর্থ আত্মীয় স্বজন থেকেও ঋণ নিতে পারে। তাহলে এখানে খেয়াল করো, একজন একজন যদি কোনো ব্যবসা আরম্ভ করে, যে কোনো কারণে যদি ব্যবসা আরম্ভ করে, তাহলে সে চিন্তা করবা সে নিজের থেকে যতই মূলধন থাকুক সে কিন্তু ব্যবসাটা কী করতে পারে না, শুরু করতে পারে না। তার থেকে অবশ্যই এইসব অন্যান্য ব্যয় নির্বাহ করার জন্য কোনো না কোনো সময় আত্মীয় স্বজন থেকেও কী নিতে হবে, ঋণ নিতে হয়, ব্যাংক থেকে ঋণ নিতে হয়, অন্যান্য উৎস থেকেও তার থেকে কী নিতে হবে, ঋণ করতে হবে। ব্যবসায় চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যেই ব্যয় নির্বাহের প্রয়োজন হয় সেটি সে কাপড় সেলাই থেকে অর্জিত আয় হতে পরিশোধ করে। এই আয় থেকে তার ঋণের অর্থ পরিশোধেরও পরিকল্পনা করতে হয়। একজন দর্জি দোকানের মালিকের সবসময় প্রত্যাশা থাকে যেন ব্যবসায়ের আয় থেকে ব্যবসায়ী নির্বাহের পরও কিছু মুনাফা থাকে, যা দিয়ে সে নিজের পরিবারের নৈমিত্তিক খরচ মিটিয়েও ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে কিংবা ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করতে পারে। তাহলে সে শুধু ব্যবসা করে তার কিন্তু অনেক রকমের চিন্তাভাবনা করতে হবে। দোকানদারের ভাড়া প্রদান করতে হবে, তারপরে তোমার যারা কাজ করে তাদের বেতন দিতে হবে, তারপরে এরপরে তার যে একটা মুনাফা পাবে সেই মুনাফাটা সে তার নৈমিত্তিক পরিবারের জন্য খরচ করবে। এরপরে সে আবার যাতে সঞ্চয় করতে পারে, ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করতে পারে ইত্যাদি নানা কার্যক্রম কিন্তু এখানে ঘটে থাকে। সুতরাং একজন দর্জি দোকানের মালিক যদি তহবিলের উৎস ও ব্যবহার সংক্রান্ত একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে, তবেই সে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করতে পারে। অন্যথায় দেখা যাবে কাপড় সেলাই করতে সুতা প্রয়োজন কিন্তু নগদ অর্থ নেই বলে খরিদ্দার ফেরত যাচ্ছে, অথবা পুরাতন মেশিনটি পরিবর্তন করে নতুন মেশিন ক্রয় করার তহবিল নেই বলে ব্যবসায়ীটি তাকে বন্ধ করে দিতে হচ্ছে। তাহলে ব্যবসায় অর্থায়ন বা ফিন্যান্সে ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কখন, কী কারণে, কত তহবিল প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সরবরাহ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয়। পরিবারেও অর্থায়নের কী আছে, প্রয়োগ আছে। সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে। চাকুরি, ব্যবসায়, কৃষিকাজ, আত্মউদ্যোগ ইত্যাদির মাধ্যমে পরিবার ভেদে আয়ের সংস্থান হতে পারে। আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় সংঘটিত হয়। আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন, তেমনি ব্যয়ের সঠিক সময়ের দিকটাও সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। যখন যে পরিমাণ ব্যয় প্রয়োজন তখন সেই পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে, ফলে জরিমানাও দিতে হতে পারে। পূর্ব পরিকল্পনা মাফিক এই তহবিল উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহারে পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। নিত্যনৈমিত্তিক এই ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মাঝে পরিবারকে তার বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। বাসায় নতুন টেলিভিশন কিংবা রেফ্রিজারেটর ক্রয়ের জন্য যদি আয়ের নিয়মিত উৎস থেকে অর্থ সরবরাহ করা সম্ভব না হয়, তখন দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে। তাহলে তার জন্য সে যদি বাসায় একটা টেলিভিশনের চাহিদার সৃষ্টি হয়, রেফ্রিজারেটর চাহিদা যদি সৃষ্টি হয়, তাহলে সে কিন্তু তার এই যে নিত্যনৈমিত্তিক একটা যে খরচ, ওই খরচটা কিন্তু সেইটা খরচ করতে পারবে না। ততদিন আগে তাকে একটা কী করতে হবে, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এই ঘাটতিটা কী করতে হবে, পূরণ করা যেতে পারে। সেই ক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটা আবার পরিকল্পনা করার প্রয়োজন হয়। ফলে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিল উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে অর্থায়নের ধারণা সহায়তা করে। একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, তোমাদের বহু নির্বাচনের জন্য খুব এটা
গুরুত্বপূর্ণ আমি মনে করি। বিদ্যালয় একটা আসলে হচ্ছে কি সামাজিক প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। সেখানেও আয় ব্যয় ওই তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে। সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে এই তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করতে হয়, যেমন শিক্ষক কর্মচারীদের বেতন, ঘর ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়, কম্পিউটার ও আসবাবপত্র ক্রয়। ফলে প্রতিষ্ঠানটি বহুবিধ কার্যপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহারের বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকান একটি মুনাফার্জনকারী প্রতিষ্ঠান, কিন্তু পরিবার ও বিদ্যালয় মুনাফার্জনকারী প্রতিষ্ঠান নয়। বর্তমানে মূলত মুনাফার্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে জড়িত। একজন মুদি দোকানের অর্থায়ন প্রক্রিয়াটি কেমন? মুদি দোকানে পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে, আবার পণ্য বিক্রয়ের জন্য থাকে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন ইত্যাদি চলতি খরচ, যা নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। তাহলে চলতি খরচ বলতে এগুলো হচ্ছে প্রতি মাসে বা তোমার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই তোমার খরচগুলো কিন্তু সম্পাদন অবশ্যই করতে হবে। আবার কখনো কখনো ক্রেতার প্রয়োজনে থাকে দোকান আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয় ইত্যাদি বড় আকারে খরচ করতে হয়। এগুলো তার হচ্ছে কি খরচ? স্থায়ী খরচ। ফলে মুদি দোকানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য চলতি ও স্থায়ী সম্পদে তহবিল বিনিয়োগ করে। বিক্রয়লব্ধ আয় হতে যদি বিনিয়োগের তহবিল সংস্থান করা না যায়, তবে তাকে বিভিন্ন উৎস যেমন নিজস্ব তহবিল, বন্ধুবান্ধব দ্বারে পণ্য ক্রয় ইত্যাদি থেকে তহবিল কী করতে হবে? জোগাড় করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য যে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, সেটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রহণ করতে পারে। এতে দীর্ঘমেয়াদী অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়। মুদি ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে চলতি ব্যয় নির্বাহ, কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করে সঠিক সময়ে ঋণের কিস্তির পরিশোধ সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা ব্যবসায় অর্থায়নের মূল কাজ। স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যালস এসব বড় পরিসরের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। এই ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া মুদি দোকান বা দর্জি দোকানের মতো সরল নয়, যেহেতু প্রতিষ্ঠানগুলো তোমার কি শুধু তারা একটা জায়গায় কিন্তু সীমিত নয়, তারা এটা অনেক বড় একটা হয়তো বা তোমার দেশের বাইরেও তারা এই তাদের ব্যবসাটা কী করে থাকে? পরিচালনা করে থাকে। তাহলে এটা আসলে ততটা সহজ না, অপেক্ষাকৃত জটিল। একটি কোম্পানি অথবা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান থেকে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। যেমন কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। তাহলে প্রয়োজনীয় তহবিল কিসের মাধ্যমে সংগ্রহ করে? শেয়ার বিক্রির মাধ্যমে। প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহক সেবা, ভোক্তা সন্তুষ্টি শেয়ার বাজারে শেয়ারের মূল্যবৃদ্ধি সহায়তা করে। বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস কখন কী পরিমাণে ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত, কোন কোন খাতে কী পরিমাণ তা কীভাবে খরচ বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায়, ব্যবসা অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিক নির্দেশনা দিয়ে থাকে। তো এখন দলগত কাজ, আমি তোমাদের এটা একটা দলগত কাজ দিচ্ছি, যেটা দেওয়া আছে এখানে। কি দেওয়া আছে? পরিবারের আয়ের উৎস ও ব্যয়ের খাত উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত করো। পরিবারের কোথা থেকে আয় হয়, কোন কোন উৎস থেকে, আর কোন কোন উৎস থেকে ব্যয় হয়, তার একটা তালিকা প্রস্তুত করো। আমরা 1.2-এ যাই, এটা হচ্ছে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা। খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে শুনবা। সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরে উৎপাদন কৌশল কী হয়? জটিলতর হয় এবং বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে।
বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীর ফিন্যান্স মূলত আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। ক্লাসিক্যাল ধারার ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে কারবারের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতি নিয়েও ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পৃক্ত ছিল। অর্থায়নের ক্রমবিকাশের এই ধারা অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে আমাদের একটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ ও তা বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এই ছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থে ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদেয় বিলগুলো যেন যথাযথ সময়ে পরিশোধে সমর্থ হয়, তাও অর্থায়নের ক্রমবিকাশের দ্বারা অর্থায়নের কাজে হিসেবে যুক্ত হয়। সভ্যতা বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যাপ্তি ও প্রযুক্তিগত উন্নয়ন আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্বকে পরিবর্তিত করেছে। অর্থায়নের বিকাশের মূল চারণভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে, তারপরে সারা বিশ্বেই অর্থায়নের বিবর্তনের ধারা হিসেবে পরিচয় লাভ করে। তাহলে খুব অর্থায়নের বিকাশের মূল চারণভূমি কোথায়? যুক্তরাষ্ট্র। খুব একটা তোমাদের বহু নির্বাচনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞানমূলকেও আসতে পারে। অর্থায়নের বিকাশের মূল চারণভূমি হচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থায়নের প্রবর্তনের ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপনা দেওয়া যায়। 1930-এর পূর্ববর্তী দশক। এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোনো প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠান একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করতে হয়। তারা এই একত্রীকরণে বিশাল অঙ্কের অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করে। 1930-এর দশক। একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি। আগের দশকে একীভূত অনেক প্রতিষ্ঠানই পরের দশকে দেউলিয়া হয়ে যায়। উপরন্তু 30-এর দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়। অনেক লাভজনক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। সেমত অবস্থায় ব্যবসায়ীগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত থেকে রক্ষা করা যায় এই ব্যাপারে আর্থিক ব্যবস্থাপক বিশেষ দায়িত্ব পালন করে। এই সময় থেকেই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। 1940-এর দশক। এই সময় সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যায়। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়ন সে দায়িত্ব পালন করে। 1950-এর দশক। এই দশকে অর্থায়ন পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কাজে নিয়োজিত হয়। সুদূর প্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করায় তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। তাহলে যদি বলা হয় অর্থায়নের কোন দশকের ধারাকে সনাতন ধারা বলা হয়? 1950-এর দশকে। 1960-এর দশক। এই সময় থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। অর্থায়ন মূলত বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। তাহলে অর্থায়ন যাত্রা শুরু হয় কত দশক? 1960-এর দশকে। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক হলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ার বাজার দর সর্বাধিকরণ ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণমূলক কার্য শুরু হয়। অর্থায়নের ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়। এটা অর্থায়নের আমাদের অর্থসংখ্যা খুব একটা গুরুত্বপূর্ণ, যে মুনাফা যত বৃদ্ধি পাবে ঝুঁকি তত বৃদ্ধি পাবে, মুনাফা যত কম হবে ঝুঁকি তত কম হবে। সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে।
1970-এর দশক, এই দশকে কম্পিউটার অধ্যায় শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশলই নয়, ব্যবসায় অর্থায়নকেও পাল্টিয়ে দেয়। অর্থায়ন এখন অঙ্ক নির্ভর হয়ে উঠেছে। বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর এবং কম্পিউটারের মাধ্যমে তা সুচারুরূপে সম্পাদন করার প্রবণতা এই সময়ে বিশেষ জনপ্রিয়তা পায়। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়। মূলধনী কাঠামো সনাতন ধারণা অনেক জটিল অঙ্ক নির্ভর হয়। এই সময়ে যেসব তাত্ত্বিক ব্যবসা অর্থনীতিকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন, তাদের মধ্যে হেরি মার্কোয়েজ, মার্টন মিলার, মটিগ্লিয়ানি ইত্যাদি ছিলেন উল্লেখযোগ্য। পরবর্তী 1990 দশকে তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। কত সালে লাভ করেন এসব তাত্ত্বিকগণ? 1990 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 1980-এর দশক ব্যবসায় সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়। এই সময়ে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বণ্টন ও প্রকল্পগুলো হতে অর্জিত আয়ে বিচার বিশ্লেষণে ছিল অর্থায়নের মূল বিষয়। সর্বশেষ 1990-এর দশক ও আধুনিক অর্থায়নের সূচনা। এই দশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে সংক্ষিপ্ত করে WTO বলা হয়ে থাকে, তোমাদের অনেক সময় আসতে পারে এটা WTOর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়ন এই সময় আন্তর্জাতিকতা লাভ করে। এই কথাটা মূলত হচ্ছে কোনো একটি পণ্য তোমার শুধু ওই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ওই ব্যবসাটা ওই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো বিশ্বে তোমার কী করতে হবে? ছড়িয়ে দিতে হবে, আন্তর্জাতিকতা লাভ করতে হবে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে, আরেকদিকে বিশ্বের কোন মূলধন বা বাজার কী প্রকৃতি ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় একটি প্রায়োগিক সমাধানের ক্ষেত্র, যা হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোকে সংমিশ্রণ করে সৃষ্টি হয়েছে। তো তোমাদের 8টা দলগত কাজ দিই পাঠ্য বইয়ের অনুসরণে বর্তমান ও অতীতের আর্থিক ব্যবস্থাপকদের কার্যপ্রক্রিয়ার মধ্যে যে ধরনের পার্থক্য সৃষ্টি হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই তোমাদের জন্য। পরবর্তীতে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব এই অধ্যায়েরই। তো তোমরা বাসার মধ্যে ভালোভাবে এই অধ্যায়টা ভালোভাবে স্যার যতটুকু পড়িয়েছি ততটুকু ভালোভাবে বাসার মধ্যে তোমার অনুশীলন করবা। যদি কোনো সমস্যা হয় স্যারকে জানাবা, আর বাসায় অবস্থান করবা সব সময়, বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবা না। সামাজিক যোগাযোগ মাধ্যম বারবারই বলি, যত কম পারো ততই কম ব্যবহার করবা, আর মোবাইল গেম আসক্তির থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা, ঠিক আছে? সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, কারণ যখন তোমাদের স্কুল বিদ্যালয় খুলে দিবে তখন কিন্তু তোমাদের পড়ালেখার চাপটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো এখন থেকে প্রস্তুতি নাও, ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের জন্য সেই মঙ্গল কামনা করে আজকে আমার পাঠ এখানে সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ।